লিপিকা বড়ুয়া বলছেন? বাংলা এটা আমি বলতে পারবো না ভালোভাবে বুঝিয়ে বুঝিনি এটা। শিল্পী বড়ুয়া আসছে ক্লাসে? অমরক বলে কর্ম মানে বাংলা সৎ কর্ম করা, সৎভাবে জীবনযাপন করা, মানে সাংসারিক কাজ বলেন, ধর্মের প্রতি বলেন, সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী করে আমরা সৎভাবে প্রাণী হত্যা থেকে বিরত থাকা, সম্যকভাবে মোটামুটি জীবন ধারণ করাকে সম্যক কর্ম করে, কারোর প্রতি অবিচার না করা। ঠিক আছে, দেন অমিতা বড়ুয়া বলেন। বান্তে এখানে আমরা জানি যে সম্যক কর্ম বলতে এখানে মানে জাগতিক সমস্ত কুশল কর্ম বাদ দিলে ওইটা যখন মানে সম্যক ভাবে আমরা সৎ এবং ন্যায়ের পথে যদি চলি, এটা হচ্ছে যে কুশল কর্ম নিয়ে যদি চলি তাহলে এটা সৎকর্ম। তো কুশল কর্মের মধ্যে মধ্যে যেমন আমরা দ্বাদশ অকুশল কর্ম দেখেছি। দ্বাদশ অকুশল কর্ম বাদ দিয়ে আমরা যদি যেমন অকুশল কর্ম, তো এগুলো তো সবগুলো তো লোভ, দ্বেষ, মোহ, অবিদ্যার অবিদ্যার কারণে তো মানে কর্মগুলো আমাদের সংস্কারগুলো উৎপন্ন হয়, কর্মগুলো উৎপন্ন হয় তৃষ্ণার কারণে। তো এখানেও এগুলো যেমন দ্বাদশ অকুশল যেগুলো আমরা পড়ছি, পানাতিপাত, অদত্ত গ্রহণ, মিথ্যা কামাচার, মিথ্যা বাক্য, ভীষণ বাক্য, পরুষ বাক্য, সম্প্রলাপ বাক্য, অভিধা, ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি, এগুলো সবগুলো কুশল কর্ম। কিন্তু এগুলো তো সবগুলোই তো নাম রূপের সৃষ্টি। তো নাম রূপের সৃষ্টি সমস্ত মানে আমরা যেগুলো পরে আসছি, নাম এবং রূপের সমন্বয়ে এগুলো সবগুলোর সৃষ্টি। তো এগুলো যতক্ষণ পর্যন্ত মানে আমরা এই যে ধ্যানের মাধ্যমে অথবা আস্তে আস্তে যদি আমরা ধাপে ধাপে যদি চিত্তকে উন্নত করে যদি আমরা একদম মানে নাম রূপকে যদি জানতে পারি, বুঝতে পারি, আয়ত্ত করতে পারি, তাহলে একদম লোকোত্তর মার্গে পর্যন্ত গিয়ে যখন আমরা এগুলো বুঝতে পারবো, তখন আমাদের এটা সম্যক কর্মরূপে মানে জানতে পারবো গানটা। ঠিক আছে, এনি ভান্তের সম্যক কর্ম হচ্ছে অর্থাৎ আমরা কায়ের ধারা ওগুলা আছে, ওগুলা থেকে বিরত থাকাই হচ্ছে যে সম্যক কর্ম। যেমন আমরা কায়ের দ্বারা প্রাণী হত্যা করি, চুরি করি, মানে পঞ্চশীল, তারপরে বেবিচার, সুরাপান, এই বিরত থাকাই হচ্ছে যে সম্যক কর্ম। এটা হচ্ছে সূচনা, সম্যক কর্মের সূচনা। আর লাস্ট হচ্ছে যে অর্থাৎ কোনো কোনো কর্ম তৈরি হতে না দেওয়াই হচ্ছে যে সম্যক কর্ম। কোনো কর্মকে উপাদান পর্যন্ত পৌঁছাতে না দেওয়াই হচ্ছে যে যাতে কোনো সংস্কার না হয়, সেটাই হচ্ছে যে সম্যক কর্ম। আশা করি সবাই বুঝছেন। কায়িক কর্মকে নির্দেশ করা হয়েছে এখানে, কায়িক কর্ম। এবং আমরা এটাও জানি যে কায়ের কোনো ক্ষমতা নাই কর্ম করার। কায়ের কর্ম করার কোনো ক্ষমতা আছে? কেন নাই? চিত্ত থাকতে হবে, তোমার মন না থাকলে সুতরাং আমার চেতনা থাকতে হবে। কায়িক বললেও আমরা কায়িক কর্ম হিসেবে এখানে দেখানো হয়েছে, বললেও এটা মনের পুরো সংযুক্তিতেই এই কার্যগুলো চলে। তাহলে সূচনা হচ্ছে যে হত্যা বন্ধ করার মধ্য দিয়ে সম্যক কর্মের সূচনা হয়, চুরি বন্ধ করার মধ্য দিয়ে সম্যক কর্মের সূচনা হয়, ব্যভিচার বন্ধ করার মধ্য দিয়ে সম্যক কর্মের সূচনা হয়। এটা সূচনা, এটা না করলে মানে শুরু করেছেন আপনি। এবার ক্রমিকভাবে উন্নতি করার জন্য কি কি করা? হত্যা বাদ দিয়েছেন, এখন প্রাণীর প্রতি দয়া করা, মৈত্রী পরায়ণ হওয়া, এটা ক্রমান্বয়ে। তারপরে চুরি বন্ধ করেছেন, এখন যথাসাধ্য নিজের সাধ্য সামর্থ্যের মধ্যে দানাদি করা, এটা সম্যক কর্মের অন্তর্গত।
ব্যভিচার বন্ধ করেছেন, সকলের মান সম্মান নষ্ট না হওয়ার মতো ভাবে জীবন জীবিকা নির্বাহ করে ক্রমান্বয়ে চলা। এভাবে করতে করতে ক্রমান্বয়ে উপাদান না হয় মতো করে, আপনারা বলেছেন উপাদান না হয় মতো করে যে কাজ করা হয় তাহাই শ্রেষ্ঠতম সম্যক কর্ম। যে কাজে উপাদান হয় বা যে কাজে সংস্কার হয় বা যে কাজে কর্ম সঞ্চিত হয়, সেই কাজ কর্মসঞ্চিত হইলেই সেই কাজ কখনো আমরা প্রমাণ করে দেখেছি যে কখনো সেটা শ্রেষ্ঠতম, সুন্দর, ভালো, শ্রেষ্ঠ, আর্য হতে পারে না, কারণ সেই কর্মের মাধ্যমে আবার নামরূপ সংগঠিত হয়ে আমাদেরকে দুঃখ প্রদান করে। সেজন্য তাইলে এগুলো করার জন্য আমাদের কি করণীয় উচিত, কি করণীয় আছে? বিপাসনা। আমরা জানি বিপাসনা করলেই একমাত্র এই আর কোনো সংস্কার হয় না, কর্ম হয় না। এই কর্ম না করার যে কাজ, ওটাই হচ্ছে যে শ্রেষ্ঠতম কর্ম বা আর্য কর্ম বা সাম্মা কাম্মান্ত সম্যক কর্ম। আশা করি আমরা বুঝছি সবাই। লিখে রাখতে হবে, এগুলো প্রত্যেক দিন পর্যবেক্ষণ করার জিনিস। সকাল সন্ধ্যা 2 বার পর্যবেক্ষণ করে দেখবেন নিজে নিজে এটা জানেন কিনা। আর যারা বলেছেন উত্তর ঠিক আছে, কিন্তু আপনাদের কথাই মনে হয়নি যে এত দূর পর্যন্ত আপনারা নিতে পেরেছেন। তাই চেষ্টা করবেন এটা ভিডিওটা দেখে আবার এটা লেখার জন্য বা ওটা বোঝার জন্য। বুঝবেন আবার নিজে নিজে বলবেন এটা ঠিক আছে কিনা। মাঝে মধ্যে আবার আমাকে বলবেন ভান্তা আমি আর জোষ্টাঙ্গিক মার্গ একটু বলবো বা যে কোনো একটা মার্গ বলবো, বলে শোনাবেন। তখন আপনি বললে হয়তো আমরা বুঝবো তখন আপনি বুঝতেছেন কিনা। ঠিক আছে, 2 লাইন বললে হবে, লম্বা করে বলতে হবে না, 2 লাইন বললে হবে। শুরুর কোত্থেকে শুরু, কোত্থেকে শেষ, কোথায় গিয়ে শেষ। তারপরেরটা হচ্ছে যে কি সাম্মা আজীব, সম্যক আজীব। বলেন অমিতা বড়ুয়া। মানে সম্যক আজীব হচ্ছে মানে আমাদের এই যে আমরা যে জীবিকা নির্বাহ করি, এটা সৎভাবে জীবিকা নির্বাহ করা। যেমন আমরা 5 প্রকারের বাণিজ্য ব্যবসা আমরা দেখছি, ওগুলো যেমন প্রাণী ব্যবসা থেকে বিরত থাকা, প্রাণী নিয়ে আমরা ব্যবসা করব না। তারপর মাংস ব্যবসা থেকে বিরত থাকা। তারপর হচ্ছে অস্ত্র ব্যবসা। তারপর হচ্ছে মদ এবং বিষ, মানে এগুলো নেশা জাতীয়, এগুলো থেকে মানে বিরত থাকাই হচ্ছে যে সম্যক জীবিকা। এখানে আরো আছে, কিন্তু ওগুলো তো সবগুলো নাই আমার কাছে। ইনি আর কেউ বলতে চাইলে বলেন। কায়িক বাচনিক ভাবে মানে ইয়ে না করা, মানে কায়িক ভাবে যাতে আমাদের দ্বারা কোনো পাপ কর্ম না হয়, সম্যক ভাবে যেন আমরা জীবন ধারণ করতে পারি। যেমন চুরি ডাকাতি সবকিছু তো মানে ইয়ে কর্ম, ওই যে অকুশল কর্ম। সর্বদা যেন কুশল কর্ম করে ওইটা মানে জীবন যাপন করতে পারি, এটাই হচ্ছে সম্যক আজীব। আর কেউ বলবেন? হ্যাঁ, ইনি আমাদের সম্যক জীবিকা হচ্ছে অর্থাৎ আমাদের বুদ্ধ 5 ধরনের বাণিজ্য নিষেধ করেছেন। এটা হচ্ছে বিষ বাণিজ্য, 2 হচ্ছে মদ বাণিজ্য, 3 হচ্ছে অস্ত্র বাণিজ্য, 4 হচ্ছে পশু বাণিজ্য, আর 5 হচ্ছে মাংস বাণিজ্য। এইসব বাণিজ্য মানে বুদ্ধ আমাদের নিষেধ করেছেন। এইসব বাণিজ্য ছাড়া
এগুলা সম্যক বাণিজ্যের মধ্যে পড়ে না। তো এখানে এটাই হচ্ছে যে শুরু, আর শেষ হচ্ছে যে এটার সম্যক জীবিকার বা আজীবন শেষ হচ্ছে যে জীবিকাকে সবসময় উত্তম মনে করা। ভান্তে এটা ভান্তে এটা আপনি বলেন। আমাদের মনে রাখতে হবে আর্য অষ্টাঙ্গিক মার্গ এটা লোকোত্তর, আর আমাদের কাছে অতি কঠিন মনে না হওয়ার জন্যে আমাদের গুরুভান্তেরা এই সহজ কিছু কার্যক্রম এর মধ্য দিয়ে আমাদেরকে এটা অনুসরণ করানোর প্রচেষ্টা করেছেন। আর যেটা করেছেন, হ্যাঁ, সেটা সূচনা, এগুলো সূচনা বিষয়গুলোই আমাদেরকে দেওয়া হয়েছে যাতে আমাদের কাছে অতি কঠিন মনে না হয়। যেমন এই পঞ্চবাণিজ্য, এটা না করলে আমি চলতে পারবো, তো এরকম একটা আসবে। আর যখন এরকম পুরো হার্ড লাইনের মধ্যে আপনি চলে যাবেন, তখন আপনার কাছে মনে হয় ও বাপরে, এগুলো তো আমার দ্বারা সম্ভব না। এরকম ভয় না পাওয়ার জন্য বা দূরে সরে না যাওয়ার জন্য আমাদের গুরুভান্তারা এভাবে লিখেছেন কথাগুলো। কি লিখেছেন, কি আছে? সামা আজীবর মধ্যে গৃহস্থগণের পক্ষে প্রথম সূচনা হয় এভাবে পঞ্চবাণিজ্য নিষিদ্ধ করার মাধ্যমে, পঞ্চবাণিজ্য না করার মাধ্যমে। প্রাণী বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, বিষ বাণিজ্য, নেশা বাণিজ্য, মাদক বাণিজ্য, এগুলো না করার মাধ্যমে এটা শুরু হয়, এই পাঁচটা। আর ভিক্ষুদের বেলায় তো নর্মালি বাণিজ্য মাত্রেই দোষবহ, বাণিজ্য টোটালি এটা ইয়ে না, ওনার জীবিকার মধ্যে পড়ে না। ওনার জীবিকা কি, উনি বিশুদ্ধভাবে শীল রক্ষণাবেক্ষণের মাধ্যমে ওনার জীবন অতিবাহিত করবেন এবং কুহকাল অপকানমিত্তিক নিষ্পেষিক বর্জিত করে উনি যা ধর্মত চারিপ্রত্যয় আদি লাভ হয় ওইভাবে তিনি জীবন জীবিকা নির্বাহ করেন। এটা ক্রমিকভাবে উঠতে উঠতে ক্রমান্বয়ে যেটা লেখা আছে, আরিয়া সাওয়াকো মানে আর্য শ্রাবকগণ যেভাবে জীবন ধারণ করেন, যেই লক্ষ্যে, যেই উদ্দেশ্যে জীবন ধারণ করেন বা জীবনকে বাঁচিয়ে রাখেন, দেহকে রক্ষণাবেক্ষণ করেন, ঠিক সেই লক্ষ্যে দেহকে রক্ষণাবেক্ষণ করা, বাঁচিয়ে রাখা, সঞ্জীবিত রাখা, এটা যদি করতে পারে তাহলে এটা সাম্মা বায়াম আজীব হয়। তাহলে আর্যগণ কিভাবে করেন? আর্যগণ কাকে বলা হয়? শ্রোতাপত্তি মার্গলাভীকে আর্য বলা হয়। পাইছেন আপনারা কখনো এটা, যে এটা সাম্মা আজীব সরাসরি পিটকের মধ্যে কি লেখা আছে এটা পাইছেন? ভান্তে শুধু তো পঞ্চবাণিজ্য নিষেধ করেছেন, ওভাবেই বলেছেন। ভান্তে আরেকটা বিষয় হচ্ছে যে কি শুধুমাত্র কি পঞ্চবাণিজ্য নিষেধ বা পঞ্চবাণিজ্য ছাড়া কি বাকি সব বাণিজ্য কি সম্যক সম্যক বাণিজ্য বা সম্যক জীবিকা? মূলত পঞ্চবাণিজ্যের সঙ্গে সবকিছু অ্যাড হয়ে যায় ভালো করে ইয়া করলে। এই জন্যই তো আমি বললাম এটা স্বাভাবিক মানুষকে, মানে প্রথমত এটা ইয়া, কিন্তু সমাজ, এটা আমি এখন পড়তেছি পালিতে কি লেখা আছে। ভান্তে এটা তাহলে এটা হচ্ছে যে মানে শুরু, মানে পঞ্চবাণিজ্য। আর এটাকে ঠিক শুরু, এটার শুরুর বেলা এভাবে বলা যায় না। এই যে তুমি তো এখন বললা শুধু কি পঞ্চবাণিজ্য, হ্যাঁ, হ্যাঁ এরকম আরো না, আরো ব্যতিক্রম ব্যবসা বাণিজ্য আছে যেটা অপরের ক্ষতি অকল্যাণ হয়। আমি অবশ্যই এভাবেই বলি, পঞ্চশীল ভঙ্গ হয় না, পঞ্চশীল ভঙ্গ হয় না এমন জীবিকা নির্বাহ করার মাধ্যমেই এটা গৃহস্থ জীবনের যদি
জীবিকা অর্জিত হয় তাহলেই এটা সম্যক আজীব বলি। সাম্মা বায়াম সাম্মা আজীব কাতামোচা বুসু সাম্মা আজীব। আবসু সম্যক আজীব কি? আবার উত্তর হচ্ছে যে ইধা আবসু, শোনো আবসু বা দেখো আবসু। আরিয়া শাবকো মিচ্ছা আজীবং। আর্য শ্রাবকগণ মিথ্যা আজীবং পাহায় সাম্মা আজীবেন জীবিকাং কাপ্যেতি। মিথ্যা আজীব বর্জন করে সম্যক আজীব নিয়ে জীবিকা কালক্ষেপণ করেন, কালে অতিক্রম করেন। আয়াং বুচ্চাতা আবসু সাম্মা আজীব, এটাই হচ্ছে যে সম্যক আজীব। এখানে আর বিশেষ কিছু লেখা হয়নি, বুঝছেন, এক কথায় পুরো শেষ করে দেওয়া হয়েছে। পুরো এটা সূত্র পিটকের থেকে বলা, বুঝছেন। তাহলে কি বলা হচ্ছে যে আর্য শ্রাবকগণ মিথ্যা জীবিকা আরিয়া শাবক মিথ্যা আজীবং পাহায়া, মানে মিথ্যা আজীব তারা বর্জন করেছেন। যে মিথ্যা আজীব বর্জন করেছেন সেই মিথ্যা আজীব আমরাও বর্জন করতে হবে, যারা আমরা নির্বাণ প্রত্যাশী বা আর্যষ্টাঙ্গিক মার্গ বা সাম্মা আজীব অভিলাষী প্রত্যাশা করি তাদেরকেও এটা। তাহলে আমাদেরকে এবার যেতে হবে কোথায়? যিনি আর্য কাকে বলি আমরা? চারি মার্গ চারি ফলের যে কোনো একটা মার্গ একটা ফল লাভ করলেই আমরা ওনাকে আর্য বলি, বুঝছেন। তো আর্যগণ যারা, তারা কি জন্য বেঁচে থাকেন? তাদের বাঁচার তাগিদ কি? একমাত্র তারা নির্বাণ অভিমুখে। শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তিও তারা নির্বাণ অভিলাষী হয়ে নির্বাণ অভিমুখী হয়ে অবস্থান করেন। এই নির্বাণ যাওয়ার জন্য যা যা কিছু করতে হবে তারা সেগুলি করবেন, যে এর বাইরে কিছু করবেন না। এর মধ্যেই তাদের জীবিকার জন্য যার যেটা, গৃহস্থ হলে গৃহস্থের মধ্যে তিনি থেকে আর্যগণ নিন্দা করেন এমন কাজ করবেন না তিনি। ভিক্ষু হলে ভিক্ষু সুলভ আচার আচরণের মধ্য দিয়ে ওনার জীবন চলা। আর্যগণ নিন্দা করে এমন কোনো আচরণ উনি ভিক্ষু হিসেবে করবেন না। এক্ষেত্রে ভিক্ষু এবং গৃহীদের বেলায় তফাৎ ব্যবধান থাকবে, কারণ গৃহস্থগণ আর্য মার্গ লাভ করার পরেও ওনার সম্যক জীবিকা রক্ষার্থে উনি নানা জাতীয় ব্যবসা বাণিজ্য এগুলো করেন, ধর্মতভাবে করে যান, এবং নানা জাতীয় কৃষিকর্ম আদি সহ এগুলো সবকিছু তিনি তার জীবিকা রক্ষার্থে বা বেঁচে থাকার জন্যে এগুলো তিনি করে যান। তা মূল পরিষ্কার কথা হচ্ছে যে কি, আর্যগণের পদাঙ্ক অনুসরণ করে চলা, এটাই হচ্ছে যে সম্যক আজীব। এভাবে জীবনযাপন করা ওই হচ্ছে যে সম্যক আজীব। এ নিয়ে আবার বলতে পারবে না। পান্তে বলো। বলো। পান্তে না, তাহলে বোঝা হয় নাই যে বলে এখানে লোকোত্তর সম্যক আজীব, এখানে আহারকে অ্যাড করেছে, আহারের কথা বলা হয়েছে, বলে অর্থাৎ ও যে পঞ্চ বাণিজ্য, অস্ত্র, প্রাণী, মাংস, নেশা, বিষ হতে বিরত থাকা। সম্যক উপর্যায়ে সম্যক উপার্জিত খাদ্য গ্রহণই সম্যক আজীব, অর্থাৎ সৎভাবে
উপার্জন করে যে খাদ্য গ্রহণ করাকে সম্যক আজীব বলছে। হুম আবার লোকোত্তর সম্যক আজীব হলো সম্যক উপায়ে সংগৃহীত আকার স্মৃতি সহকারে বোজন করা। হুম আহার চারি প্রকার, যথা স্পর্শ আহার, চেতনা আহার, বিজ্ঞান ও মানসিক আহার, কবলীকৃত আহার। হুম এই 4 প্রকার এই আহারের কথা বলা হয়েছে এখানে। হুম তাহলে বুঝছেন এখন? এতটুকু বলতে। হ্যাঁ বুঝছেন? বলতে। তারপরে আমরা এই হ্যাঁ লৌকিক বুঝেছি। ভাবে আমরা বারবার বইয়ে লেখা পাবো, পাইলেও আমাদেরকে মনে রাখতে হবে যে আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে কোনো লৌকিক ব্যাপার নেই, এটা লোকোত্তর। হ্যাঁ আর্যষ্টাঙ্গিক মার্গ লোকোত্তর। মাত্রেই লোকোত্তর, হুম, লৌকিক কোনো ব্যাপার নাই। কেন লিখেছে তাইলে এটা? ওই লিখেছে যে আমরা বই না পাওয়ার জন্য, বুঝছেন? হুম, বলতে। ভয় না পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমাদেরকে লাস্টে কিভাবে বলা হচ্ছে যে কি আহার যেগুলো পাবে ওই সময় তিনি যেন বিপস্সী হন, স্মৃতি করার জন্য বলেছেন। স্মৃতি মানে কি? বিপাসনা হুম, করা, ঠিক আছে? হুম, বিপস্সী হন। তারপরে তাইলে আর্যগণ তারা নির্বাণ অভিলাষী হয়ে নির্বাণ অভিমুখে অবস্থান করে নির্বাণ যাওয়ার জন্য যা যা কিছু করণীয় তা কিছু করে করে জীবন কাটানোই হচ্ছে যে সম্যক আজীব। পড়ার সঙ্গে বইয়ের সঙ্গে কথার সঙ্গে মিলাইতে পারছেন এখন? হ্যাঁ বলতে। পরে মিলাই দেখবেন, আবার সুন্দর করে মিলাবেন। হ্যাঁ, আশা করি সবাই বুঝছেন, নাকি আরো কিছুক্ষণ করতে হবে, শুনতে হবে? বান্দা আরেকবার একটু প্রথম থেকে একটু সম্পূর্ণ dance করবেন। ছাম্মা আজীব, এটা আমাদের যত দিন যাচ্ছে মানুষের নানা ধরনের কুচক্রি মানসিকতা থেকে শুরু করে এটাকে বিভিন্ন সাইট বানানো হচ্ছে, বিভিন্ন সাইট বানিয়ে নানা ধরনের করে ফেলছে। কিন্তু নর্মালি পণ্ডিতগণের মতে এই পঞ্চবাণিজ্য বলতে বিশেষ করে প্রাণী বাণিজ্য আর মাংস বাণিজ্য, এটা দুইটা বলা হয়েছে। আবার কিছু কিছু গ্রন্থের মধ্যে প্রাণী বাণিজ্যটা বলা হচ্ছে যে মানুষকে বাণিজ্য করা, মানুষকে। এখন আগে যেরকম বাণিজ্য মানুষ নিয়ে করা হতো এখন তেমন একটা দেখা যায় না, তবে একটু রূপ পাল্টেছে, আছে কিন্তু বাণিজ্যটা কিন্তু এখনো আচ্ছা আচ্ছা আছে, রূপ আচ্ছা পাল্টেছে আর কি। কিরকম আছে বলছেন, বলে? বান্দা অনেকে আছে না অসৎ উপায়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে পাচার করে, ওই যে নিয়ে মানে আবার ওই যে কারো কিডনি নিয়ে ফেলে, এই ধরনের মানে আরো অনেক কিছু তো আছে ওই ধরনের। আচ্ছা, তারপর এটা হচ্ছে যে আমাদের এক সময় গরু ছাগল আমাদের যেরকম আছে না এখন, হ্যাঁ বান্দা। এক সময় মানুষকে এরকম করে হুম, রাখতো। ওকে কোন রকমের মনুষ্য মানে গরু ছাগলকে এক কথায় যেরকম করে রাখা হয় গরু ঘরের মধ্যে, ওইভাবেই রাখা হতো, বুঝছেন? ওরা ইচ্ছা মতো, যারা গৃহস্থ থাকে তারা ইচ্ছা মতো এগুলোকে লালন পালন করা, খাওয়া দাওয়া দেওয়া, অর্থাৎ আমরা গরু ছাগলকে যা করি এক কথায় একদম সেম। আবার টাইম হইলে গরুর ডিয়াকে আমরা বেঁচে ফেলি না, গরুর বাচ্চাকে বড় হইলে বা আমাদের রাখার হুম, জায়গা নাই কিছু, এই সেই, হ্যাঁ, করে ফেলি, ট্রান্সফার করে ফেলি। ঠিক একই রকম একটা সময় আমাদের পৃথিবীর অবস্থা এরকম ছিল। বিশেষ করে ভারতবর্ষের আদি ইতিহাস এবং আমাদের বৌদ্ধ গ্রন্থগুলোতে এরকম ইতিহাস অনেক দেখা যাচ্ছে, বুঝছেন? এগুলো তৎকালীন সময়ে প্রচুর ছিল। ওটাকে কেন্দ্র করে এই পণ্ডিতগণের এই উক্তি যে প্রাণী বাণিজ্য, এটা পরবর্তীতে প্রাণী নিয়ে আসা হয়েছে, এটা মূলত আগে ছিল বলে মানুষ বাণিজ্য, মানুষকে নিয়ে মানে এই বাণিজ্য করা যাবে না। তা পরবর্তীতে সংশোধিত হয়ে একবার প্রাণী বলছে, প্রাণীর মধ্যে তার মানুষও বাদ নাই, সেজন্য। আচ্ছা, তো এখনো আছে কিরকম, যেমন
ইচ্ছা মতো মানুষকে খাটাই মারে, এরকম অনেক ইয়ে আছে। খুব নিম্ন জাতের কিছু মানুষ আছে, নিম্ন শ্রেণীর কিছু মানুষ আছে, তাদেরকে ইচ্ছা মতো কিছু ধনী সমৃদ্ধশালী মানুষ আছে, তারা একদম মানবেতর জীবনযাপন করায়, তাদেরকে দিয়ে যা ইচ্ছা তা করায়। হ্যাঁ, এরকম কিছু আমরা এখনো দেখতে পাই। এটাও ওটারই গতিধারা। আগে যে প্রক্রিয়াগুলো ছিল ওই প্রক্রিয়ারই গতিধারা। চেঞ্জ হয়েছে, একটু পরিবর্তন হয়েছে। হয়তো তখনকার দিনে এগুলোকে কাপড় চোপড় পরানো হইতো না, এখন হয়তো কাপড় চোপড় পরে, ঠিক আছে, কিন্তু ওই সিস্টেম ওয়াইজ কিছু 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 বিষয় এখনো রয়ে গেছে। আর তারাও এখান থেকে উঠতে সাহস পায় না বা ইয়ে করতে সাহস পায় না। হ্যাঁ, কারণ শিক্ষা নাই, দীক্ষা নাই। ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা না করলে এমনিও গরু ছাগলের মতো করেই জীবনযাপন করে, শিক্ষা দীক্ষা না থাকলে যা হয় আর কি। এবং অন্যান্য মানে উন্নত কিছু না দেখলে, না শুনলে, না বুঝলে যা হয়। যাই হোক, এটা গেল। তাইলে মাংস বাণিজ্য করতে গেলে আপনার সঙ্গে হত্যার সঙ্গে রিলেটেড থাকতে হবে, হত্যার সঙ্গে সম্পর্কিত থাকতে হবে। সেজন্য একদম টোটালি মাংস বাণিজ্যটাকে নিষিদ্ধ করেছেন বা নিষেধ, হত্যা করতে হবে বলে। তারপর হচ্ছে যে নেশা বাণিজ্য। নেশা কারণে এটা পুরো সমাজ আস্তে আস্তে করে অন্ধকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অতল তলে তলিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। নেশা এমন একটা জিনিস, এটা এরকম অনেক মহল আছে, ইচ্ছে করেই তারা মানুষকে নেশাগ্রস্ত করে রাখার জন্য, দাবিয়ে রাখার জন্য, তলে ফেলে রাখার জন্য অনেকে ইচ্ছে করেও এরকম নেশাগ্রস্ত বানায় ফেলে। আছে এরকম, সরাসরি বলছি না যেহেতু লাইভে আছে সেজন্য। তো এই জন্য এই নেশা বাণিজ্যও নিষিদ্ধ করেছেন বুদ্ধ ভগবান সকলের কল্যাণের জন্য। তারপর হচ্ছে যে বিষ বাণিজ্য, যেগুলো মৃত্যু ঘটায় প্রাণীগণের, ওরকম জিনিস বিষ বাণিজ্য, এটা নিষিদ্ধ। তারপর হচ্ছে যে অস্ত্র বাণিজ্য, অস্ত্র যেগুলো হত্যা কর্মকাণ্ড সম্পাদন করা হয় ওই জাতীয় অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করেছেন। তারপরে এই যে কথা বলেছে মাঝখানে, এইখানে এগুলোর বাইরে যে আর কোনো কিছু আসা নাই, এরকম যে দোষাবহ, ওগুলো একটা একটা বলতে হবে, এটা এটার সঙ্গে সম্পর্কিত আছে কিনা আমরা খুঁজে খুঁজে ক্রমান্বয়ে বের করতে হবে। এমনি উড়ন্তভাবে বললে বাইর করা যাবে না, বলতে হবে সরাসরি অমুক ব্যবসাটা এটা কি ন্যায়সঙ্গত বা বিনয়সঙ্গত, তখন একটা একটা করে আলোচনা করা যাবে। সেজন্য আমি বলি, পঞ্চশীল নিজ ভঙ্গ করবে না, অপরীয় ভঙ্গ হয় এমন কাজ করবে না, এমন ব্যবসা করবে না। তাই যদি হয় তাহলে এটা সম্যক আজীব হিসেবে ধরে নেওয়া যায়, সম্যক আজীবের সূচনা হিসেবে ধরে নেওয়া যায় এটা। তাহলে এটা হচ্ছে যে গৃহস্থগণের জন্য একটা সাদাসিধে লাইফ কাটিয়ে এভাবে চলবে। ক্রমান্বয়ে তিনি স্মৃতি সাধনাযুক্ত হয়ে অবস্থান করবেন আর্যগণের মতো। আর্যগণেরা সারাক্ষণ স্মৃতি সাধনায় মগ্ন থাকেন, অর্থাৎ বিপাশানায় মগ্ন থাকেন নির্বাণ অধিগত করার জন্য। এটা হচ্ছে যে ফাইনালি সাম্মা আজীব, বেঁচে থাকবেন যে মানে নির্বাণ প্রাপ্তির জন্য, কুশল সম্পাদন করে নির্বাণকে অধিগত করার জন্য বেঁচে থাকবেন। আজীব মানে বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য আমরা যা যা করি ওটাই আজীব। গ্রন্থে বিষ বাণিজ্য নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম, অর্থাৎ যে বিক্রি করছে, যেমন আমরা এই আমি ফল এটা বলার ফ্রুটের আগে গাছে আপনি বিষ যেটা বলতে ব্যবহার করি। চাচ্ছেন, সেটার উত্তরটা পেয়ে যাবেন। আমি আর একটা বলি আপনাকে, আমরা একদিন বিষ কি এটা আলোচনা করেছিলাম। বিষ কাকে বলে আলোচনা করেছিলাম, মনে আছে?
আমার মনে নাই বানতে, সেজন্য আমি করতেছি যে যেমন আমরা বিষ হচ্ছে এই যে, বলি এবার ফ্রুটের গাছে আগে এটা গুঁড়ো শুনে ফেলেন, ব্যবহার করি। এটা শুনেন আগে। বিষ হচ্ছে যে যেগুলো খাইলে মানুষ মারা যায়, এগুলো বিষ। হ্যাঁ, ভান্তে হ্যাঁ, বিষ তো ঠিকই আছে ভান্তে, অনেকগুলো পোকামাকড় মারার জন্য আমরা যেমন বাড়িতে অনেক শাকসবজি ফসল করি, তো আমরা ওইগুলো রক্ষণাবেক্ষণের জন্য ওইগুলো আমরা কিছু ইনসেক্টিসাইডস যেগুলো পাওয়া যায় বাজারে, ওইগুলো আমরা কিনে আনি। তো ওই যেমন দোকানদার অন্য জিনিসের সাথে ওইগুলো ওষুধও রেখে দেয়, ওই যে গাছের মধ্যে পোকামাকড় হয়ে যায়, তো সেগুলো যেমন, তাছাড়াও অনেক ফেনাইল জাতীয় জিনিস, যেমন আমরা ঘরকে যখন মুছামুছি করি ফেনাইল দিয়ে, যেমন যে জাম নষ্ট হয়ে যাবে, ওইগুলো জিনিসও কি ওই বিষ বাণিজ্যের মধ্যে পড়বে নাকি? এটার কথাই বলতেছিলাম আর কি। এটা এটা শুনলে তখন আপনাদের একটা বিভাজ্য বাদমূলক একটা চিন্তা উৎপন্ন হবে। ক্লাস আলোচনা নিলে ঠিক আছে, ইনি বলো তাহলে বিষ কাকে বলে, এটা সিস্টেমটা বলো পুরো। ভান্তে বিষ বাণিজ্যের মধ্যে না, মানে অর্থাৎ আমরা যেমন কি যে কোনো কাউকে হত্যা করার উদ্দেশ্যে ওই জিনিসটা আমরা এই মানে ইউজ বা ব্যবহার করি না ওই জিনিসটা। আমরা শুধু এটা, হ্যাঁ, আমরা ঘর ক্লিন করার ইয়াতে আমরা ওই ওষুধটা, ওই মেডিসিনটা ব্যবহার করি, প্রাণীকে হত্যা করার উদ্দেশ্যে নয়। তাহলে সেটা প্রাণী হত্যার মধ্যে বা পড়বে না। আর যদি চেতনা ওভাবে থাকে, আমরা যদি বুঝেছিলাম। চেতনা থাকে যে আমি এখান থেকে সমস্ত প্রাণীগুলোকে মেরে ফেলার জন্য এটা ব্যবহার করতেছি, তখন কি হবে? ওইটাই বলতেছি আর কি। যেমন আমরা ফসলের মধ্যে ব্যবহার করি, বলো, ইনি ফসলের বলো মধ্যে তখন পোকা কি হবে? ধরলে আমরা বিষ এনে ওখানে দিই। বানতে আমি এই ঘর এরকম অ্যান্টিসেপটিক দিয়ে বা এটা সেটা দিয়ে আমরা যে ঘর পরিষ্কার করি, তো ওই সময় আমার মানসিকতা যদি থাকে যে কি আমি এখানকার সমস্ত পোকামাকড়গুলো মেরে ফেলার জন্য এটা ব্যবহার করতেছি, তখন কি হবে? বানতে সেটা প্রাণী হত্যার মধ্যে পড়বে, অবশ্যই কারণ সেটা আমার প্রাণী হত্যার চেতনাটা মধ্যে ওরকম ছিল। পড়বে। এটা চেতনার উপরে পড়বে, নির্ভর করবে আমি নির্ভর কখন করে। এটা করতেছি। যেমন আমরা চাষাবাদ করার সময় প্রচুর প্রাণী মারা যায় চাষাবাদ করার সময়, হুম, হালকর্ষণ করার সময়, কিন্তু আমরা এটা কখনো হালকর্ষণ প্রাণী মারার জন্য আমরা করি না, কেঁচো মারার জন্য আমরা করি না। আমরা কি জন্য হালকর্ষণ করি? ফসল ফলানোর জন্য। ফসল এটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। ফসল ফলাবে, তো ওই লক্ষ্যটা কোন দিকে, ফসলগুলোকে এটাই খেয়াল করতে হবে। যেমন আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করি আমরা কখনো পোকা মেরে ফেলার জন্য না, নাকি না? পোকা মেরে ফেলার জন্য আমরা শ্বাস গ্রহণ করি? এটা বলতেছে না। তা শ্বাস গ্রহণ করলে শ্বাস নিঃশ্বাস এটা হ্যাঁ, এটা ও না, এটা তো আমরা মানে পোকামাকড় মারার জন্য না, এটা তো আমাদের মানে কিন্তু শ্বাস গ্রহণ করলে পোকামাকড় মারা যায় কি? যাতে যাই তো আমাদের কিন্তু ওই যে আমরা দেখি পেটের না, ভিতরে যদি ঢুকে যায়, কিন্তু আমরা দেখি দেখি না। না বলে আমরা আমাদের এটা চেতনার মধ্যে নাই। কিন্তু যারা জানে এই বায়ুমণ্ডলের পোকাগুলো, যাদের দেখার হয়েছে, সুযোগ হয়েছে, বিভিন্ন সায়েন্সের ছাত্ররা এরা দেখে বায়ুমণ্ডলের ছোট ছোট পোকাগুলো, এগুলো আমাদের শ্বাস টানতেই প্রচুর ঢুকে যায় এবং ওখানেই ঢুকে ওখানেই মারা যায়, ওগুলো আর বের হয় না। এখানে গরম, ওই গরমটাও ওদের সহ্যর মধ্যে যায় না, আমাদের পেটে যে গরম আছে আর কি। মশাগুলো তো আমরা দেখি বা ছোটখাটো পোক কতগুলো আমরা দেখিও, কিন্তু অদৃশ্য অনেক পোক আছে, এগুলো আমাদের নাকের মধ্যে দিয়ে আরামসে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওখানেই মারা যায়। তা আমরা কিন্তু শ্বাস টানি, কিন্তু ওগুলো মারার জন্য না, আমরা শ্বাস টানি আমরা বেঁচে থাকার জন্য, অক্সিজেনের জন্য।
ঠিক এভাবে প্রত্যেকটা বিষয় বিচার করতে হবে। অনেক সাধকবৃন্দ আছেন, তারা দীর্ঘকাল এই চাষবাসের মধ্যে বর্তমান প্রযুক্তি অনুসারে এই ইয়েগুলো ব্যবহার করতে হয় বলে তারা চাষ বন্ধ করে দিয়েছেন। তারপর আবার পরবর্তীতে তারা এই বুদ্ধ কলা কৌশলগুলো ক্রমান্বয়ে বের করেছেন। আগে কি করতো, আগে কিভাবে এগুলো, তারাও তো তখনও তো চাষবাস করতো, তখনও তো তারাও তো খাইতো। কিভাবে করতো তারা? তখন এরকম কিছু প্রাকৃতিক প্রক্রিয়া, প্রাকৃতিক ঔষধি, যেগুলো ব্যবহার করলে পোকামাকড় হবে না, হয় না, ওইরকম কিছু উপায়ও আছে। আপনারা ক্রমে ক্রমে জেনে যাবেন, চেষ্টা করলে আর কি। যে যেটা চেষ্টা করে, যেটা চর্চা করে, ওটা পারে। হ্যাঁ, এবং আমি এগুলো বলতে বলতে আমাকে অনেক সময় ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আমাকে দেখায়, এই কথাগুলো বলে যে ফেসবুকে শোনে, এগুলো শোনার পরে আমাকে ওই জাতীয় ভিডিও দেখায়। কীরকম? যে এমনও অনেক গ্রাম আছে, তারা একেবারে সারমুক্ত পরিবেশে সবজি চাষ করে, ঠিক আদিকালের মতো, এবং বিষমুক্ত। এই সবজিগুলোতে আমরা যে বীজ দিই, এগুলো আবার ক্রমান্বয়ে কিছু কিছু বিষের অ্যাকশান ওই ফলের মধ্যে থেকে যায়। কিছু কিছু অবস্থা, কিছু কিছু কেমিক্যাল ওখানে থেকে যায়। এগুলো যতই ধোয়াধুয়ি করি না কেন, এগুলো কিছুটা যে গেলেও কিছুটা থেকে যায়। এগুলো ক্রমান্বয়ে আমাদের শরীরে প্রবেশ করে। এগুলো থেকে কেউ কেউ আছে একদম প্রাকৃতিকভাবে, এই কোনো পোকামাকড়ের ক্ষতি না করে, ডাইরেক্ট বীজ দিয়ে মেরে না ফেলে, অন্যান্য উপায় আছে, এগুলো অবলম্বনের মাধ্যমে এটা করেন। কারা করবে? যারা নির্বাণ অভিলাষী, তারা সমস্ত কষ্ট করতে রাজি। সমস্ত পৃথিবী এক সাইডে চলছে, তারা আরেক সাইডে চলতে রাজি। কারা? যারা নির্বাণ অভিলাষী তারা। যারা নির্বাণ অভিলাষী না, তাদের উমা এত কষ্ট করে নাকি চলন যায় নাকি, সম্ভব নাকি, তাদের কথা বেরোবে এরকম। আর যারা নির্বাণ অভিলাষী, তারা বলবে যে না, আমার যে কোনো মূল্যে ওইভাবেই করতে লাগবে, আমার কোনটা বড়। এই জন্যই নির্বাণের পথ এক, আর সংসারের পথ এক। সংসরণের পথ এক, নির্বাণের পথ আরেক। আশা করি বুঝে গেছেন না? আর বিষ কি, এই কথাটা বলতে চাইছিলাম যে এই জন্য বিষ, ভাত ও বিষ। ভাত কার জন্য বিষ? সুগার রোগী, ডায়াবেটিস রোগী, ওদের জন্য ভাত বিষ। ঠাসা ঠাসা প্রত্যেকদিন 3 বেলা করে ভাত খান, এটা বিষ হবে নাকি? হয় নাই? পানি, খাবারও বিষ বান্ধব। পানি নর্মালি 3 থেকে 4 লিটার, এগুলো স্বাভাবিক। আপনি 10 লিটার করে পানি খান, তো পানি বিষ নাকি অবিষ? বুঝছেন? তারপরে সবকিছুই বিষ। ইন্ডিয়ার মধ্যে বাইরে সবকিছু বিষ। ইন্ডিয়ার মধ্যে ফেন্সিডেল নামক একটা সিরাপ আছে, যে কাশির সিরাপ, এটা কাশির জন্য ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের মধ্যে এটাকে মদ হিসেবে ব্যবহার করতেছে। হ্যাঁ, এই জন্য এটা উপকারের জন্য বানানো হইলেও কিছু কিছু মানুষ এটার অপকারিতা সাইড ব্যবহার করে। যেমন বিদ্যুৎ, কত উপকারী জিনিস। বিদ্যুৎ কি কোনো মরণের জিনিস? কিন্তু আপনি উল্টাপাল্টা লাগাই দেন, মরে তো যাবেন আপনি। তো সেই জন্য বিষও কারোর জন্য বিষ নয়, আবার কারোর জন্য নর্মাল বিষয়ে দাঁড়ায়। যেমন আমরা সম্রাট অশোকের দাদু বিষ খাওয়ার গল্প শুনেছি, আমরা শুনেছি না? সম্রাট অশোকের দাদু শুনেছি বান্তে। বলেছিলাম আমি ক্লাসের মধ্যে একদিন, উনি প্রত্যেকদিন বীজ দিয়ে ভাত খেতেন। কেন? ওই মদ খেতে 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 খেতে, তারপর বিভিন্ন উন্নত মানের নেশা খেতে খেতে, যাদের আর নেশায় কাজ করে না, নেশার ডোজ বাড়ায়। এ বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে গিয়ে আর নেশা দিয়ে কাজ, যখন আর নেশা হয় না, অন্য কিছু দিয়ে নেশা করে। এ অন্য কিছু করতে করতে ক্রমান্বয়ে সাপের বীজ দিয়ে নেশা করে, সাপের কামড় খেয়ে নেশা করে। এখন সেটা না থাকলেও ওই প্যাথেটিন না কি বলে, যেটা চান্স লেস করে, যে ইনজেকশনগুলো ডাক্তাররা করে, বা বিভিন্ন সায়েন্স এর যারা ছেলেবেলেরা আছে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, ওরা করে এগুলো নেশা। ইনজেকশন মেরে নিজেকে সেন্সলেস করে রাখে কিছুক্ষণ, বুঝছেন? এই যে এগুলোও নেশা।
যাই হোক, কি কি থেকে বলছিলাম? বিষ। মাত্রা অতিরিক্ত যে কোনো জিনিস ব্যবহার করাই হচ্ছে যে বিষ। আবার বিষও বিষ না, অল্প পরিমাণে ইয়ে করলে, ব্যবহার করলে যেমন মরে না, তখন কি এটাকে বিষ বলা যাবে? অল্প পরিমাণে খাইছে তখন এটা বিষ না, পরিমিত খাইলে তখন এটা সমস্যা না। যেমন সম্রাট অশোকের দাদু পরিমিতভাবে প্রত্যেকদিন ওনার মাত্রা বুঝে উনি খেতেন, ওনার কিচ্ছু হতো না। প্রত্যেকদিন বাদ দিয়ে খেতেন বিষ, ওনার কিচ্ছু হতো না। কিন্তু ওগুলো ওনার রানী খেয়ে ফেলছে, সঙ্গে সঙ্গে মরার কোলে ধরে পড়ছে। খুব মারাত্মক বিষ ছিল সেগুলো, সেজন্য। বান্তা, মদ এবং বিষ এটা পার্থক্য আছে না বান্তা? বিষের গল্পটা আপনি বুঝেন নাই ভালো করে না? বিষ কাকে বলে? না বিষ কি? না বান্তা, বিষ তো মনে করেন একটু খাইলে তো এটা তো অ্যাকশন করবে, আর মদটা তো মনে করেন সামান্য খাইলে অনেক সময় কিছু হয় না, এটা মদ এটা হচ্ছে নেশা। এর মানে নেশা ধরে না, এটা নেশা ধরে না, একটু করে খাইলে অনেকে এটা বলে আমি তো একটু করে খাচ্ছি, আমার এটার জন্য সেটার জন্য খাচ্ছি। এটার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া হয়েছে আমাদের ত্রিপিটকের ইয়ে থেকে, ত্রিপিটকের আলোক থেকে। বুদ্ধ এক সময় ভিক্ষুদেরকে নির্দেশ দিয়েছেন, হে ভিক্ষুগণ, তোমরা মাদক সেবন করবে না। হ্যাঁ। কিছু ভিক্ষু এরকম করে মাদক সেবন করেছিল, বুদ্ধ সরাসরি তাদেরকে মানা করেছেন, শোনে নাই। আবার যখন করেছে তখন এটা একটা আইনের আওতায় নিয়ে আসছে, একটা নির্দিষ্ট আইন বেঁধে দিয়েছে, এটা করলে তোমাদের অমুক অপরাধ হবে। তারপরে এটা করতেছে না, আর খাচ্ছে না, কেউ বন্ধ করেছে। এর পরবর্তীতে এক ভিক্ষুর অসুখ হয়েছিল। ওই অসুখের জন্য তৎকালীন সময়ের চিকিৎসা বা ঔষধ বানানোর জন্য একটু করে মদ দিতে হয়। তো ডাক্তারে বলছে যে, বৈদ্য বলছে যে, ভান্তে এটা তো আপনি খেতে পারবেন না, এটাতে একটু করে মদ ব্যবহার করতে হয়, কারণ আপনাদেরকে বুদ্ধ নিষেধ করেছেন মদ্যপান থেকে বিরত থাকার জন্য। ও বলছে তাই তো। তখন আর ওষুধ দিচ্ছে না। পরবর্তীতে বুদ্ধের কাছে খবরটা গেল। বুদ্ধ বলল, না, এটা যদি ঔষধি হয়, ঔষধে ব্যবহার করতেই হয় রোগমুক্তির কারণে, ঔষধের পরিমাণ বা ওষুধে লাগার জন্য, বা ডাক্তারে বললে তখন এটা ব্যবহারযোগ্য। এটা যখন বলছে, এবার ওই নানা জাতীয় ঔষধকে কেন্দ্র করে ওষুধের মধ্যে একটু বেশি মিশে এরকম খাওয়া শুরু করছে। তখন আবার বলছে, না, এটা ওরকম করা যাবে না, ওরকম করা যাবে না যে তোমরা যা করা শুরু করছো ওরকম করলে সেম অপরাধগুলো হবে, বুঝছেন? তো এখন পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই যে আপনাকে মাদক সেবন করতে বলবে, আছে নাকি? আর যদি বলে থাকে, ও ডাক্তার না, ও ডাক্তার নামের কলঙ্ক হয়ে যাবে, নাকি হবে না? সুতরাং এই বুদ্ধের এই উক্তি থেকে, আমাদের ত্রিপিটকের এই উক্তি থেকে এটা বোঝা যায়, কেউ যদি এটার মধ্যে একটুও যদি সমর্থন দিয়ে থাকেন, এ ঠিক করেছে না ভুল করেছে, নিজেই বোঝার মতো। পরিশেষে, সবশেষে একটা বিষয় মনে রাখতে হবে যে সংসরণের পথ এক, বা সংসারের পথ এক, নির্বাণের পথ আরেক। যারা নির্বাণ লাভেচ্ছুক, তার কেন একটু করে এটা খেতে হবে, একটু করে খেতে লাগবে, একটু করে আমি খেলে এমন হয় তেমন হয় বলতে লাগবে, বুঝছেন? তার মানে ও সংসরণ করে থাকতে চায়, তার জন্য নির্বাণ না, নির্বাণের আলোচনাও তার জন্য না। আশা করি বুঝতে পারছেন। এটা আমি বা আপনি সবার জন্য একই কথা, কারোর জন্য বেশ, না কারোর বান্তা, জন্য কম, এটা এরকম না। এটা না এটা এটা তো আগে বলছেন, এটা শুনছি, ওই বিষটার কথা বলতেছি, বিষ খাইলে তো মারা যায়। তো মানে এটা ও মারা যায় যে, বিষ খাইলে তো এটাই তো প্রমাণ করলাম, মারা যায় না যে, এটা দেখাইলাম না এখন।
সম্রাট হ্যাঁ অশোকের বান্ধে আপনি দাদু সম্রাট অশোকের দাদু প্রত্যেক দিন ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খেতেন, আচ্ছা এটা প্রত্যেক দিন বিষ মিশিয়ে খেতেন। উনি এটা দিয়ে নেশা করতেন, এনজয় করতেন। কিন্তু ওনার স্ত্রী ওনার বলতেছে এটা এগুলো কি মিশা, এগুলো প্রত্যেক দিন নিশ্চয়ই কোনো সুখাদ্য হবে, রাজার কোনো সুখাদ্য হবে। তো রাজারা খাওয়ার সময় একটু করে ভাত রেখে দেন, এটা একটা রাজকীয় নিয়ম। মানে পুরা যতই টেস্টি হোক মজা হোক না কেন ওইভাবে তারা খান না, একটু নাকি রেখে দেন। তো ওই রেখে দিয়েছে যে ভাতগুলো একটু করে খেয়ে ফেলছে রানিয়ে, রাজার মাখা ভাতগুলো এই খেয়ে ফেলছে মাত্র, অবস্থা খারাপ, চিল্লে চিল্লে কাঁদাকাটি স্টার্ট। তখন রাজা জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে এই ভাতগুলো খেয়েছে। ও এগুলো তো বিষ, এগুলো কেমনে খেয়েছে। তারপরে গলা কেটে ফেলছিল, তাড়াতাড়ি গলা কেটে বাচ্চাটা বের করে ছাগলের পেটে 3 বার ছাগলের পেট চেঞ্জ করে তারপরে ওকে বাঁচানো হয়েছিল। আচ্ছা যাই হোক, আমরা সাম্মা আজিবো থেকে এখানে গেছি না, সাম্মা আজিবো। বান্ধে আর কোনো প্রশ্ন আছে বান্ধে এখানে কারো? আমাদের বান্ধে উপাসক জ্ঞানশু সিংহ, আপনি আপনার উত্তরটা নিশ্চয়ই পেয়েছেন। না ওইটা বানতে মানে যে ব্যবসার কথা বলা হয়েছে, তো তো বিষ বাণিজ্য যেহেতু মানে ইয়ে মানে সেটা সম্যক আজীবর মধ্যে পড়ে না, তো বিষ বাণিজ্য যেহেতু আমি বলছিলাম কি ওই যে আমরা যে পোকামাকড় মারার জন্য যেগুলো মানে ওষুধ বাজারে বিক্রি হয়, ওই যেমন ওইগুলো আছে না, ওই যে ক্ষেতের মধ্যে দেওয়া হয় ইনসেকটিসাইড যেগুলো, হুম তো যারা ওইসব মানে বাণিজ্য করে যারা, তাদের কি এটা করা উচিত না না উচিত উচিত না সেটা? ওই যে এটা চেতনার উপর নির্ভর করবে, এগুলো নিয়ে মানুষের পোকামাকড় এগুলো মারি ফেলক। হ্যাঁ, তো বলে না তো খুব দ্রুত তোমার পোকাগুলো সব মরে যাবে, দাও এটা নিয়ে দিয়ে দাও। তখন এটা বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ ও হ্যাঁ, এটা সাপোর্ট করেছে, সমর্থন করেছে। তো এটা আপনি কি বলেন, অপরাধ হবে না হবে না? অপরাধের সঙ্গে সে জড়িত হবে, কি না? হ্যাঁ জড়িত জড়িত জড়িত। তো জড়িত হ্যাঁ হলে তো আর কথা বলার দরকার নাই, বুঝছেন? তো মূল শেষ কথা হচ্ছে যে একটাই, যারা নির্বাণ লাভের চুক, নির্বাণ লাভের জন্য একটুও যদি বিন্দু পরিমাণে দোষ বলে মনে হয়, উনি সেটা করবেন না। না একটু হলেও আমার এখানে দোষের সঙ্গে জড়িত হচ্ছে, তাহলে তারা সেটা করবেন না। এটাই হচ্ছে কথা। সেজন্য বুদ্ধ ত্রিকুটি পুরুষুদ্ধ দিয়েছেন না। ত্রিকুটি পুরুষুদ্ধ আমরা পঞ্চশীলের ওই যে মাছ মাংস খাবার, আমিষ খাওয়ার বেলায় যে একটা আলোচনা করেছিলাম প্রথম দিকে, মনে আছে? ত্রিকুটি পরিশুদ্ধ। তুমি নিজের মন থেকে যদি ত্রিকুটি পরিশুদ্ধ হয়েছ বলে মনে করো, তুমি খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো যে না তুমি ত্রিকুটি পরিশুদ্ধ না, তাহলে তোমার খেলে অপরাধ হবে। মনে আছে ত্রিকুটি পরিশুদ্ধ? আমি যদি দেখি আমার জন্য হত্যা করা হয়েছে, আমি যদি শুনি আমার জন্য হত্যা করা হয়েছে, আমি যদি সন্দেহ করি আমার জন্য হত্যা করা হয়েছে, আমি যদি মনে করি আমি প্রত্যেকদিন কিনতেছি বলে আমার জন্য এখানে হত্যা করতেছে, যে ও আমরা এরকম ক্রেতা, আমরা সবাই সম্মিলিতভাবে এরকম কিনতেছি বলে ও হত্যা করতে, এরকম মানসিকতাও যদি কোনো ক্রেতার যদি চলে আসে, তাহলে বুঝতে হবে যে ওনার ত্রিকুটি পরিশুদ্ধের মধ্যে উনি ঠিকঠাক মানে ইয়ে না, উনি সন্দেহ প্রবণ আছেন, তাহলে ওনার না কিনা উচিত। আমি কিনে জাল্লিয়াকে আমি সহযোগিতা করতেছি, জাল্লিয়াকে সাহায্য করতেছি, এরকম মানসিকতা যদি এসে যায়, তাহলে ওর অবশ্যই অপরাধ হবে। আশা করি বুঝতে পারছেন উপাসক জ্ঞানেশ্বর সিংহ। হ্যাঁ বানতে। একটু লাইনে থাকেন। বানতে বন্দনা মানে ইয়া করে ফেলে ইউন, এই ডাটা অফ করে রাখুন। আরে কি জানি আর একটা গল্প বান্ধাইছে তো, আচ্ছা এদিকে একটা অনুষ্ঠান আছে দেখ আহ, বান্ধব আছে। এখন 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 গিয়ে কথা কই না, হচ্ছে যে অনেক ইয়ে মাত্র। হ্যাঁ গিয়ে গই এখন এখন অবশ্য আমরা ক্লাসের টাইম শেষ হয়ে গিয়ে গই, মানে এনে 10 মিনিট কথা হইতে পারন, ওনারা লাইন দিবেন, আসছে নালে হালিরে। রিসিভ করুন, হুম রিসিভ কালি আবার করবেন, দিলে এনে আজ 10 মিনিট কথা এখন ওনারা বন্দনা করব।
ওই আইল ইয়া করে অডিও কল দিতে না যায় অডিও অনারা চকা না তাহলে অসুবিধা নাই তো না এটা কারণ ধন আছে এবার রিসিভ মাত্র করুন শুধু কাজ এবার রিসিভ করুন নতফারের আমাদের এই বিষয়ে আর কোনো কিছু ইয়ে আছে জানার আছে বানতে আমি লোকের এটা তারপর যে লুজ এটা দেওয়ার কোনো কিছু নাই আমরা অনেক সময় এই কিছু কিছু বিষয় লুজ দিতে যাই লুজ করতে যাই হ্যাঁ লুজ করলে কি নির্বাণ যাওয়া যাবে নির্বাণের পথে আসলে কি হাঁটা যাবে আপনি হাঁটবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নির্বাণের পথে এই জাতীয় নির্বাণের কার্যক্রমগুলোকে লুজ করলে আর নির্বাণ প্রত্যাশা করে এটা আপনার পক্ষে সম্ভব না এটা তো মানতে হবে এটা সকলের জন্য সমান উপাসক জ্ঞানসু সিংহ বুঝছেন না তাহলে আপনি যদি নির্দোষভাবে এই জাতীয় চাষাবাস কর্ম যদি করতে চান আপনাকে ভিন্ন উপায় অবলম্বন অবশ্যই করতে হবে যেভাবে নির্দোষভাবে থাকা যায় সেভাবে বানতে ওনারা একটা কল দিতে অনারিবে রিসিভ করে আজকে আর আলোচনা হবে নাকি দূরে শেষ করে দেব না বানতে বাকিটা কালকে আলোচনা করতে হবে আমি বানতে ইয়েটা বুঝিনি কোনটা লোকোত্তরের পর যে লোকোত্তর পর্যায়ে সম্যক সম্যক আজীবন। আজীব হ্যাঁ ওই যে মা যেটা বলছে এটা কত সুন্দর করে বলছে না এটা তো ভাঙিচুরে বলছে বানতে কথাগুলো অনেক কঠিন ছিল আমি বুঝিনি বানতে গৃহস্থ জীবনের আহারে মধ্যে নিষ্পাপ বাণিজ্য করা নিষ্পাপ বাণিজ্য করা হচ্ছে যে সম্যক আজীব এটা সূচনা আমরা প্রত্যেকটা বিষয় এভাবেই বলতেছি না নিষ্পাপ বাণিজ্য করা হচ্ছে যে সূচনা তাহলে নিষ্পাপ বাণিজ্য দিয়েই নিষ্পাপ বাণিজ্য করলেই নির্বাণে যাওয়া যাবে এমন তো না আমরা নির্বাণে যাওয়ার জন্য কি করা সবচেয়ে বাধ্যতামূলক বিপাসনা করা বা কর্মতরী না হওয়া কর্ম সঞ্চয় না করা এক কথায় অনিত্য দুঃখের অনাত্মার বিচার করা আর এটা যদি বিচার হয়ে যায় বিচারিত হওয়ার পরে তখন ওই বিষয় তো আমরা চর্চা করি না আপনি বিচার করে রেজাল্ট পেয়ে গেছেন সবকিছু পেয়ে গেছেন এটা হওয়ার পরে কি আর আমরা ওইদিকে আর হাত বাড়াই নিশ্চয়ই আমরা হাত বাড়াই না তাহলে আর পিটকের মধ্যে লেখা আছে যে কি আর্যগণের পদাঙ্ক অনুসরণ করে চলা আর্যগণ মিথ্যা জীবিকা বর্জন করেন প্রহাণ করেন এবং সম্যকভাবে জীবিকা অর্জন করেন আর এই সম্যকভাবে জীবিকা অর্জন মানে নিয়েই আমরা এতক্ষণ আলোচনা করেছি যে কি কি সেগুলো গৃহীগণের পক্ষে যেটা সম্যকভাবে আসবে সেগুলো তিনি খেয়ে অবস্থান করবেন বেঁচে থাকবেন নির্বাণ অভিমুখী হয়ে আর বি কুশ্রমণদের বেলায় তার ব্যবসা বাণিজ্যের ব্যাপার নাই উনি কুহকাল অপকানুমিত্তিক নিষ্পেষিক এগুলো কেউ না বুঝে থাকলে আবার জিজ্ঞেস করবেন আমি তো এমনি বলে চলে যাচ্ছি আপনাদেরকে এগুলো আগে আলোচনা করা হয়েছে সেজন্য আর আলোচনা করতেছি না কুহকাল অপকানুমিত্তিক নিষ্পেষিক না হয়ে ভদ্র শান্ত অল্পেচ্ছুকভাবে জীবন যাপন করে নির্বাণ অভিলাষী হয়ে নির্বাণের জন্য তিনি কার্যক্রম পরিচালিত হয়ে চলবেন উনি খাবেন যে উনি খাবার সময় যেমন কি বলেন খাবার সময় আমরা কি বলি ফাটিসাঙ্গা বলি আমরা প্রত্যবেক্ষণ করি আমরা খাই তাই প্রত্যবেক্ষণ যেটা করে খাই সেই কাজটা যদি না করি তাহলে আমার যে কারণে আমি খাবার পেয়েছি সেটা কি আর ঠিকঠাক মতো হলো যথাযথ হলো কি তো হলো না তাহলে আমার সম্মুখ জীবিকা হয়েছে হয়নি বোঝা গেছে এখন জিনিসটা তাহলে এটাও কিন্তু সূচনা এটাও সূচনা এটার সমাপ্তি হয় ক্রমান্বয়ে কোথায় গিয়ে আমি
নির্বাণ যাওয়ার জন্য, নির্বাণ প্রত্যক্ষ করার জন্য, নির্বাণ সাধনা করার জন্যই বেঁচে থাকবো। আর্যগণ নির্বাণ প্রত্যক্ষ করার জন্যই বেঁচে থাকেন। এনে বুঝা গেছে এখন? বান্দে হ্যাঁ। আর কোনো সমস্যা নাই? না বান্দে। সবার উদ্দেশ্য করে বলছি, ক্লাস থেকে কিছু শিখতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমরা সবাই এক পরিবারের মতো, এক ঘরের মতো করে আমরা আলোচনা করে করে আসতেছি। স্কুলের মধ্যেও আমরা যারা যারা লজ্জা পাইতাম, মাস্টারকে ভুল বলতে সাহস থাকতো না, ভুল বলার সাহস থাকতো না, ওরা কখনো ঠিকঠাক কিছু শিখতে পারে না। ভুল বলার সাহস থাকতে হবে, ভুল করার সাহস থাকতে হবে। এই ভুল বলার, ভুল করার সাহস থাকলে ক্রমান্বয়ে ভুল বলতে বলতে আপনি ভুল আছেন নাকি শুদ্ধ আছেন বললেন, আমি বুঝবো, আমরা বুঝবো। না বললে তো বোঝার কোনো উপায় আসলেই নাই, না? এজন্য ভুল হোক আর শুদ্ধ হোক, প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তখনই এটার একটা পর্যায়ে পৌঁছা যাবে, না হলে সম্ভব না। ঠিক আছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করার ফলে যে পুণ্যরাশি সঞ্চিত হয়েছে, পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তে